অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পররাষ্ট্র বিষয়ে জিএসপি সুবিধাসহ দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের বিতর্ক শুরু হবে 24 সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনে অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগের মামলায় হাসানুল হক ইনু তৃতীয় দফায় রিমান্ডে ছিলেন। গত 24 আগস্ট রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 14 আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয় পলক। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গত 3 সেপ্টেম্বর গ্রেফতার হয়। পরদিন বৈষম্য বিরোধী আন্দোলনে মোহাম্মদপুরে মুদির দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 3.5 মাস পর আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরই মধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিন সহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 2023-24 বর্ষ বাদে সব বর্ষের ক্লাস শুরু হচ্ছে। ওই শিক্ষাবর্ষের ক্লাস 30 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত 2 থেকে 30 জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে এ সময় বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 1 জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে। সব মিলিয়ে 3.5 মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। সারা দেশের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এমন সময় স্বস্তির বৃষ্টি চাইছে দেশবাসী। এরই মধ্যে আগামী সোমবারের মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বর্ধিত 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেটের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে কমতে হতে পারে। এবার জানাবো রাঙ্গামাটির খবর। গত কয়েকদিন ধরেই পাহাড়ি বাঙালি সংঘর্ষ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে রাঙ্গামাটিতে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের বান্দরবান প্রতিনিধি তুহিন হোসাইন। জি ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি দিঘিনালায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। রাঙ্গামাটি বনরূপা বাজারে জামে মসজিদ হামলা, দোকানপাট ভাঙচুর, বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাঙ্গামাটিতে 1 জন নিহত হয়েছেন এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন। তারপর থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান তিনি কিন্তু অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছেন। তারপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রাঙ্গামাটিতে দেখার মতো। এক কথায় এখন পর্যন্ত বলা চলে রাঙ্গামাটির পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। রাঙ্গামাটিতে কোনো প্রকার যান চলাচল করছে না। গতকালকেও বন্ধ ছিল। এখানে পাহাড়ি সংগঠনদের 72 ঘন্টা অবরোধ চলমান আছে। 144 ধারা অব্যাহত রয়েছে
এবং মালিক সমিতি যে পরিবহন ধর্মঘট চলমান রয়েছে। এক কথা এখানে কোনো জনসাধারণ অতি জরুরি ছাড়া ঘর থেকে বের হচ্ছে না বললেই চলে। দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তাঘাটে তেমন মানুষ নেই বললেই চলে। এখানে পরিস্থিতি এক কথায় রাঙ্গামাটির বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে সর্বশেষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেপার মিলের বর্জ্যে দূষিত হচ্ছে ইছামতি গজারি খালের পানি। পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কোমল। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজা পেপার মিল কারখানার অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে ইছামতি গজারি খালে। এতে খালের পানি দূষিত হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে দুর্ভোগ পোহাচ্ছে খালপাড় সহ অন্তত 10 গ্রামের বাসিন্দারা। করতোয়া নদীর একটি শাখা ইছামতি গজারির এই খাল। একসময় সেচ কাজে খালের পানির উপর নির্ভরশীল ছিলেন অঞ্চলের কৃষকরা। অনেকেই জীবিকা নির্বাহ করতেন মাছ ধরে। কিন্তু দিনের পর দিন কারখানা থেকে আসা বিষাক্ত বর্জ্যে এখন ভরাট হয়েছে খালটি। বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য ছড়িয়ে পড়ায় বিপর্যয়ে আশপাশের কয়েক এলাকার পরিবেশ। মাছ মুছ কোনো কিছুই এই ইছামতি নদীতে আর আবাদ হয় না। এর গন্ধ তো মনে করেন থাকা যায় না। এই যে বর্জ্য যে ফেলাচ্ছে এখন ভর্তি হয়, উপর দিকে পানি চাপে উঠতেছে, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। এলাকার লোকজন অনেকেই বলছে, কিন্তু ওই ওরা শোনে না। পেপার মিলের বর্জ্যের গন্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী 2 শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। দিনে দিনে কমতে শুরু করেছে 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দূষণ থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে কয়েক দফায় লিখিত অভিযোগ এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের বোধোদয় হয় আমাদের কথা বিবেচনা করে তারা যেন ইটিপি মেশিন বসায় এবং তারা দুর্গন্ধযুক্ত বর্জ্য পানি যেন আর না ফেলে, ইছামতি নদীকে নদীর স্বাভাবিক প্রবাহে যেন বহমান হতে দেয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। রাজা পেপার মিল যেটা বললেন সেটাতে আমরা পরিদর্শন পূর্বক আমরা যদি দেখি যে তাদের মাধ্যমে পরিবেশের দূষণ হচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফসল রক্ষা ও পরিবেশ দূষণ মুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর শাসন প্রকল্পের পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছে একাধিক সিন্ডিকেট চক্র। বাঁধের উপর দিয়ে মাটিবাহী গাড়ি চলাচলের ফলে বাঁধ থেকে সরে যাচ্ছে সিসি ব্লক। হুমকির মুখে পড়েছে যমুনা নদীর তীর রক্ষা বাঁধ। প্রশাসন বলছে এসব অবৈধ মাটি কাটা বন্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জামালপুরের ইসলামপুর উপজেলার চিরাডুলি ইউনিয়নের সিংভাঙা এলাকার চিত্র এটি। যমুনা নদীর শাসন প্রকল্পের পাশ থেকে এভাবেই ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছে একাধিক মাটিকেকো চক্র। বাঁধের উপর দিয়ে মাটিবাহী গাড়ি চলাচলের ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধ থেকে সরে যাচ্ছে সিসি ব্লক। হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। মাঠে নিয়ে গেলে পাইলেন সারি সারি জায়গা নষ্ট দরকার। অবৈধ মাটি কাটা বন্ধে দাবি জানিয়েছেন নদী তীরবর্তী মানুষ। যমুনা নদীর বাম তীর সংরক্ষণ বাদে যদি কেউ অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমার জানা মতে সেখান থেকে মাটি উত্তোলন বন্ধ রয়েছে। তারপরও যদি কোনো মাটি উত্তোলনের তথ্য সেখান থেকে আমি পাই, আমি অথবা সহকারী কমিশনার ভূমি আমাদের বালি মহাল মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যমুনা নদীর বাম তীর রক্ষাবাদের আশপাশ থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুতই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি।
একসময় মাল্টা ফল দুর্লভ হলেও বর্তমানে বাংলাদেশে অত্যন্ত সহজলভ্য এবং জনপ্রিয় ফল এটি। প্রচুর পরিমাণে ভিটামিন ও ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় এই ফলটির চাষাবাদ পাহাড় কেন্দ্রিক হলেও বর্তমানে পুরো দেশে সমান তালে চাষ হচ্ছে। বিশেষ করে অন্যান্য ফল চাষে কম বেশি ঝুঁকি থাকলেও মাল্টা চাষ অনেকটাই সুবিধাজনক। এ কারণে মাল্টা চাষে ঝুঁকছেন অনেকেই। প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়ার রিপোর্টে জানাচ্ছেন নুসরাত শারমিন। গাইবান্ধার সাদুল্লাপুরের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে বাড়ি এক জাতের মাল্টা চাষ শুরু করেছেন এখানকার এক স্থানীয় চাষি। উপজেলার ঈদুলপুর ইউনিয়নের যোগীবাড়ি মাদারহাট গ্রামে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় আব্দুর রৌফ আকন্দ 50% জমিতে গড়ে তুলেছেন স্বপ্নের মাল্টা বাগান। বর্তমানে তার মাল্টা বাগানে 5 সারিতে রয়েছে 100টি করে গাছ। আমি প্রথমে ওই চারার ব্যবসায়ীদের কাছে মালটা চারা দেখে আমি নিজেই মনে মনে উদ্যোগ নিয়ে আমি কৃষি অফিসে যাই, কৃষি অফিসার সাথে পরামর্শ নিয়ে আমি এই মালটা চাষ করছি। ফলন ভালো হওয়ায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে সবুজ রঙের লোভনীয় মাল্টা। চারা রোপণের পর থেকে প্রতি বছর নিয়মিত মাল্টা সংগ্রহ করে স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারে সরবরাহ করছেন আব্দুর রৌফ, যা দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা। আমরা এখানে দেখতে আসছি, তো আসার পরে দেখলাম যে অনেক ফলন হয়েছে। 4-5 বছর ধরে আমরা মালটা করতেছি, অনেক লাভবান হয়েছে, অনেক টাকা উপার্জন করতে পারছে এই মালটার বাগান থেকে। উনি কাটলেন এবং অনেক সুস্বাদু আর কি, মিষ্টি আর কি মালটাটা, যে কারণে খুব ভালো লাগছে আমাদের। দেখতে সুন্দর এবং আসলে খেয়েও দেখলাম যে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। আগামীতে আমি মনে হয় মালটা চাষ করতে চাই, মানে 1 থেকে 2 বিঘা জমি। চলতি মৌসুমে প্রতিটি গাছ থেকে গড়ে মাল্টা উৎপাদিত হয়েছে 30 থেকে 35 কেজি। মাল্টা চারাসহ প্রয়োজনীয় কীটনাশক সার দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি অফিসার সার্বিক তত্ত্বাবধানে এই বাগানের বিভিন্ন ধরনের রোগবালাই, পোকামাকড়, রাসায়নিক, জৈবিক সার দিয়ে আমরা সাহায্য সহযোগিতা এনাকে করে আসতেছি দীর্ঘদিন থেকে। সুমিষ্ট মালটা আমাদের দেশের মাটিতে যে উৎপাদন হয় সেটা খুবই লোভনীয় এবং কৃষক খুবই খুশি, বাজারে ভালো দাম পেয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমরা এই মালটা প্রদর্শনীতে বিভিন্ন ইউনিয়নে আমরা দিচ্ছি। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। সাতক্ষীরায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের অর্থায়নে ডিস্ট্রিক্ট লেভেলের অ্যানুয়াল সূর্য ক্লাব ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা শিল্পী ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এর হলরুমে ইনোভেশন সূর্য ক্লাবের টিম লিড অ্যান্ড হেড অফ অপারেশন ডক্টর আনিকা তাহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের। এ সময় FTFBNA প্রজেক্ট এর জেনারেল ম্যানেজার জয়ন্তী জুলিয়েট সরকার, MLE অফিসার সাইফুল আলম উপস্থিত ছিলেন। সার্চ মানবাধিকার সোসাইটির কক্সবাজার জেলা শাখার আয়োজনে সৌদি আরব মক্কা প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের কলাতলিতে সংগঠনের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার সিকদারের সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ আলী মোন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন ইমন, নূর মোহাম্মদ, আক্তার উদ্দিন ফারুকি সহ সভাপতি সালাউদ্দিন কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুল্লাহ সিরাজি, M শাহাব উদ্দিন জনি, সাংগঠনিক গিয়াসউদ্দিন, মোহাম্মদ আয়ুব সহ আর অনেকে। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত নাজমুল হোসেন মোল্লা ফরিদপুর মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের আহমেদ মোল্লার ছেলে। কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিলেটের গোয়াইনঘাটের প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন 2024-26 সম্পন্ন হয়েছে। নির্বাচনের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন দৈনিক সিলেটের ডাক এর গোয়াইনঘাট প্রতিনিধি মনজুর আহমদ।
সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে 15টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কাজের বাজার পত্রিকার গোয়েনঘাট উপজেলা প্রতিনিধি মোহাম্মদ করিম মাহমুদ লিমন। শনিবার ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন গোয়েনঘাটের সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাউসার। কমিশনারের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম.এ. মতিন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। শনিবার সিলেট জেলার সাকসেসফুল রিটার্ন টু স্কুল প্রকল্পের লেসন লার্ন ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেনের এডুকেশন ডিরেক্টর শাহিন ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ বনিয়ামিন খান ও সানন্দা সরকারের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন 25টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুর রহমান জাহাঙ্গীর মেহেন্দিগঞ্জের আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লঞ্চ যোগে ঢাকা থেকে মেহেন্দিগঞ্জ আগমন উপলক্ষে তাকে তৃণমূল ও দলীয় নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানায়। লক্ষ্মীপুরে বর্ণাঢ্যদের পুনর্বাসনের দুস্থ পরিবারের মাঝে ডিউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ও ভবানীগঞ্জে বর্ণাঢ্যদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাদের এই সহায়তা দেওয়া হয়। এছাড়া ভবানীগঞ্জ এলাকার অ্যাম্বলিতলা একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয়িতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। শনিবার 33 পদাতিক ডিভিশনের 17 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তত্ত্বাবধানে লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ ইউনিয়নের এমডি হাই স্কুলের আশ্রয়কেন্দ্রে 600 মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও চরমনসা ইউনিয়ন, মান্দারি ইউনিয়নের বউবাজার এলাকা সহ 4টি এলাকায় কয়েকটি পরিবারের মাঝে 4 বান্ডিল টিন ও নগদ 4000 করে টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন 33 পদাতিক ডিভিশনের 17 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গাইবান্ধার শাহঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের মেধাবী ছাত্র সাজ্জাদ হোসেন সজলের বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারত করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। শনিবার সজলের বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন শাহঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী সহ এলাকার সুধীজন। শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্র সাজ্জাদ হোসেন সজল গত 5ই আগস্ট ঢাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়। এ সময় সজলের নামে একটি রাস্তা ও একটি মসজিদ নির্মাণের দাবি জানান নিহতের সজলের মা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে। বিএনপিতে অন্য কোনো দলের কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। শনিবার টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে 2024 সালের জুলাই থেকে আগস্ট গণ অভ্যুত্থানে স্মৃতি স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশাল গণমিছিল ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল সহ অন্যান্য নেতাকর্মীরা। ধনবাড়ী উপজেলা পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কথা দিলেন তো।